জ্ঞান ফেরার পর পরিবারের সাথে কথা বললেন তামিম। হার্টে রিং পরানো হলেও শঙ্কামুক্ত নন পুরোপুরি, জানালেন চিকিৎসকরা। স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন। সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই দাবি সার্জিসের। বললেন, দলীয় কোন্দলে গড়াবে না ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আমরা আমাদের জায়গা থেকে এটাকে মতানৈক্য মনে করি না। আর হাসনাতের পুরো বক্তব্যের সাথে বক্তব্য লাইনগুলোর সাথে কিন্তু কোথাও দ্বিমত ছিল না। ব্যাংকের 4 কোটি টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিবের সম্পদ ক্রোকের নির্দেশ। হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার সাবেক মন্ত্রী কামাল মজুমদার। দুদিনব্যাপী বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত। এবারে স্লোগান নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। পরিবর্তন হচ্ছে না মঙ্গল শোভাযাত্রার নাম। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিকেএসপিতে ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর স্থানীয় হাসপাতালে করানো হয় এনজিওগ্রাম। হার্টে ব্লক থাকায় পরানো হয় একটি রিং। শেষ খবর পর্যন্ত তামিমের জ্ঞান ফিরেছে, কথা বলেছেন তার পরিবারের সাথে। তবে এখনও তাকে আশঙ্কামুক্ত বলেননি চিকিৎসকরা। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। সব আশাই যেন তখন শেষ। হেলিকপ্টারে করে ঢাকায় আনতে তখন প্রস্তুতি চলছিল। তখনই চিকিৎসকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কোনো পালস পাওয়া যাচ্ছিল না, হার্টবিটও। মুখে ফেনা চলে আসছিল তামিম ইকবাল খানের। দেরি না করে সিপিআর দেয়া শুরু করেন উপস্থিত চিকিৎসকরা। দেয়া হয় ইলেকট্রিক শকও। লড়াই করা যার রক্তে, সেই তামিম এবারও লড়লেন। সাথে সাথে আবারও ফিরিয়ে আনা হলো হাসপাতালে, ভর্তি করা হলো আইসিইউতে। এনজিওগ্রাম করার পরে ধরা পড়ে ব্লক, বসানো হয় একটা রিং। অন্ধকার টানেলের শেষে আলো দেখতে শুরু করেন ডাক্তাররা। ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা, আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি এন্ড এফিশিয়েন্টলি হয়েছে। কোনো সমস্যা নেই। বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ। ঘটনার শুরু বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের সময় টস করার পর অসুস্থ বোধ করেন তামিম। বিকেএসপিতে চিকিৎসা শেষে নেওয়া হয় হাসপাতালে। ততক্ষণে হেলিকপ্টারে করে ঢাকা থেকে আসে তামিমের পরিবারও। কিন্তু দ্বিতীয়বার ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে আর ঢাকায় নেওয়া সম্ভব হয়নি হেলিকপ্টারে করে। ম্যাচ শুরু হওয়ার প্রায় 30-40 মিনিট পরে মডার্ন টিমের এনাম ফিজিও উনি আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বলতে তামিম ইকবাল একটু পেইন ফিল করতেছে, সো আমরা হসপিটালে নিয়ে যেতে চাই। সঙ্গে সঙ্গেই তার হসপিটালে আসেন। তখন পর্যন্ত আমি মাঠেই ছিলাম। আসার পরে যখন এখানে তাকে অ্যাডমিট করায় ফার্স্টে, তো চিকিৎসা চললো, তো বললো যে এখানে ট্রিটমেন্ট করেছে, তো আমি একটু কমফোর্ট ফিল করতেছে। তো তামিম নিজে থেকেই বলছে, যেটা ওরা আমাকে বললো, যে ও এখন ঢাকা এভার কেয়ারে যাবেন, এভার কেয়ারে ট্রিটমেন্ট করবেন। তো ওই অনুযায়ী ও হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করছে যে বিকেএসপিতে হেলিকপ্টার ল্যান্ড করবে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী সহ ছুটে যান বাকি কর্তারাও। পূর্ব নির্ধারিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা স্থগিত করে সভাপতি ফারুক আহমেদ সহ আসেন বাকি পরিচালকরা। বিসিবি থেকে তামিমের পরিবার, সবাই তখন দোয়া প্রার্থী। হার্ট অ্যাটাকের পর যে গোল্ডেন সময় থাকে, মূলত তখনই চিকিৎসক সহ বাকিরা তড়িৎ সিদ্ধান্ত নিতে দেরি করেননি। অপারেশন শেষে জ্ঞান ফিরেছে তামিমের, কথাও বলেছেন পরিবারের সাথে। তবে এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
যে মানুষটা অন্যের বিপদে এগিয়ে আসেন সবার আগে, সেই কলিজাওয়ালা খানের বিপদে তাই তো প্রার্থনায় কোটি ভক্তরা। সবার চাওয়া একটাই, তামিম ইকবাল ফিরবেন। ডাউন দ্য উইকেটে এসে বাঁ হাতে ওই ছক্কা দেখার অপেক্ষায় এখন সবাই। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, আমরা আরও জানতে চলে যাব সহকর্মী হাসিনুর রহমানের কাছে। হাসিনুর, তামিম ইকবালের সবশেষ শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন, জানাবেন আমাদের। তামিম ইকবালের শারীরিক অবস্থা স্টেবল হয়েছে, আমরা একটু সরাসরি দেখাতে চাই। নিশ্চয়ই ক্যামেরার পেছনে দেখতে পাচ্ছেন তামিম ইকবালকে দেখতে এসেছেন তার সতীর্থরা। মুশফিকুর রহিম আছেন এখানে, তাইজুল ইসলাম আছেন, মাহমুদুল্লাহ রিয়াদও কিছুক্ষণ আগে ছিলেন, তিনি নিচের ফ্লোরে নেমে গেছেন। তার যেটা আপডেট সেটা হচ্ছে যে তার অবস্থা এখন বেশ স্থিতিশীল। শুরুতে ইনিশিয়ালি যে পর্যায়ে যতটা খারাপ সিচুয়েশনে তাকে এখানে নিয়ে আসা হয়েছিল সেটা অনেকটাই তিনি সামলে উঠেছেন। আমরা যেটা আগেও জানিয়েছি যে তার হার্টে একটা ব্লক ধরা পড়েছিল, সেই ব্লকে রিং পরানোর পর আস্তে আস্তে অনেকটা তিনি স্বাভাবিক হয়েছিলেন। শুরুতে ইনিশিয়ালি এখানে যখন তাকে নিয়ে আসা হয় তখন তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন, তার মুখ দিয়ে লালা পড়ছিল, তার পালস রেট খুবই কম ছিল। তাকে এখানে ভেন্টিলেশনে রাখা হয় এবং ভেন্টিলেশনে রাখার পর আসলে তার পরবর্তীতে যখন একটু স্বাভাবিক পরিস্থিতি হয় তখন তার এনজিওগ্রাম করানো হয় এবং এনজিওগ্রাম করানোর পর যখন তার হার্টে ব্লক ধরা পড়ে, সেই ব্লকটা ধরা পড়ার পর কিন্তু চিকিৎসকরা তাকে রিং পরানোর একটা সিদ্ধান্ত নেয় এবং সেই রিং পরানোর সাথে সাথে তামিম ইকবাল আস্তে আস্তে কিছুটা ইমপ্রুভ করেছেন, তার জ্ঞান ফিরেছিল। তিনি তার মা আছেন এখানে, তার স্ত্রী আছেন, পরিবারের সদস্যরা আছেন, ভাই আছেন, বিসিবির সব ঊর্ধ্বতন কর্মকর্তারাই আছেন। তিনি তাদের সঙ্গে পরিবারের সঙ্গে কিছু সময় কথা বলেছেন। চিকিৎসকদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে তার পরিস্থিতি স্টেবল আছে। তবে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী তিনি কিছুক্ষণ আগে আমাদের নিশ্চিত করেছেন যে 24 ঘন্টা তাকে অবজারভেশনে রাখা হবে, তার পরবর্তীতে আসলে একদম অনেকটা নির্ভর হওয়ার সুযোগ আছে। তো এই ছিল আমার কাছে তামিম ইকবালের সবশেষ আপডেট। সংখ্যা অনেকটাই কেটে গেছে বলাই যায়। হাসিনুর, ধন্যবাদ আপনাকে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরীর সাথে কথা বলেন। নিজামুদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এবং তার স্বাস্থ্য পরিস্থিতি জানতে সাথে সাথেই একটি এনজিওগ্রাম করা হয়। তামিম ইকবালের স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে নিয়মিত আপডেট দেওয়া হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশ সফরকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র গুজব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিবাদের দোসররা। প্রধান উপদেষ্টাকে এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক। উনি যে কোনো দেশেই সফরে যেতে পারেন, একটি স্বাধীন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, সেটাকে নিয়ে এমন ধূম্রজাল তৈরি করা হচ্ছে। তিনি চীন সফরে যাবেন বা যেখানেই যান, তো এগুলোর পিছনে খুব পরিকল্পিতভাবে কনসার্টেড ওয়েতে আপনার এই গুজব ছড়ানো হচ্ছে। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিটেন্স পাঠিয়ে সন্দ্বীপের প্রবাসীরা বিশাল ভূমিকা রাখছেন, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে চট্টগ্রাম সন্দ্বীপ সাগরপথে ফেরি চলাচল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা একথা বলেন। প্রধান উপদেষ্টা প্রত্যেককে নিজ নিজ উপজেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। বলেন, সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কুমিরা ও গুপ্তছড়া ঘাট উন্মুক্ত, ঢাকা কুমিরা বাস চালু, ফেরিঘাট এলাকায় সড়ক নির্মাণ এবং নৌপথ নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এইসব উদ্যোগের ফলে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলে জানান প্রধান উপদেষ্টা। আপনারা যে পরিমাণ রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্সের একটা ক্ষুদ্র আপনাদের পয়সার অভাবে হচ্ছে না, এটা তো মনে হয়। এটা শুধু আপনাদের সেই সুযোগটা যাতায়াতের সুযোগটা করে দিলে সমস্ত সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো
মতানৈক্য নেই বলে দাবি করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ব্যক্তিগতভাবে নিজেদের দৃষ্টিকোণ আলাদা হতে পারে, তবে সেটা দলীয় কোন্দলের দিকে গড়াবে না। দুই নেতার পোস্টের পর দলীয় ফোরামে আলাদা আলোচনাও হয়েছে। আরও জানাচ্ছেন লামিয়া তিথি। সেনানিবাস থেকে রিফাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসনে চাপ দেওয়ার অভিযোগ তুলে ২১ মার্চ মধ্যরাতে পোস্ট দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পরদিন এর সঙ্গে কিছুটা দ্বিমত প্রকাশ করে পোস্ট দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেনাপ্রধানের সাথে ওই বৈঠকে তিনিও ছিলেন। সার্জিসের পোস্টে কমেন্ট করে দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বলেন, গুরুত্বপূর্ণ দুই নেতার এমন অবস্থান এনসিপিকে বিতর্কিত করছে। তবে কি নতুন দলে এখনই মতানৈক্য? নীলফামারীতে এ নিয়ে মুখ খুললেন সার্জিস আলম নিজে। বললেন, নিজেদের মধ্যে এ নিয়ে কোনো বিভেদ নেই। আমরা আমাদের জায়গা থেকে এটাকে মতানৈক্য মনে করি না। আর হাসনাতের যে লেখাটা ছিল এটার সাথে কিন্তু আমার কিছু পারসেপশানে রিসিভ করার ক্ষেত্রে দ্বিমত ছিল। তার পুরো বক্তব্যের সাথে বক্তব্য লাইনগুলোর সাথে কিন্তু কোথাও দ্বিমত ছিল না। যে বক্তব্যগুলো দিয়েছিল যে একটা নতুন করে আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগের যে আইডিয়া, এই সামগ্রিক বিষয়গুলোতে কোনো দ্বিমত ছিল না। এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষে যেটা বলেছি, আমরা ওই জায়গায় আমরা সবাই ঐক্যমত যে এখানে শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়। পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলছেন, রাজনীতিতে ব্যক্তিগতভাবে এক একজন নানা দৃষ্টিকোণ থেকে কথা বলতে পারেন, এতে দলের ঐক্য নষ্ট হবে না। এই ঘটনাটা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে একটা আলোচনা হয়েছে। তো সেখান থেকে আমি মনে করি যে দুজন দুইভাবে, যেহেতু দুজন আলাদা ব্যক্তি দুজন আলাদাভাবে ঘটনাটা রিড করেছেন, এটা খুবই সম্ভব। কিন্তু আওয়ামী লীগ নিয়ে একটা কথা এসেছে, সেনাবাহিনী প্রধান উনি কথা বলেছেন, এবং আমাদের দিক থেকে আমাদের যে দুজন গেছেন তারা তাদের অবস্থান জানিয়েছেন। এখন এটা নিয়ে আমি মনে করি না যে যেভাবে পরবর্তী আলোচনাটা হচ্ছে, যেটা সেনাবাহিনী বনাম ছাত্র বা সেনাবাহিনী বনাম এনসিপি, এরকম কোনো বিষয় আছে বলে আমার কাছে মনে হয় না। আওয়ামী লীগ প্রশ্নে আমরা সবার মতামতটা কি, যেহেতু আওয়ামী লীগের স্ট্যাটাসটা কি হবে বাংলাদেশে, সেটা সকল পক্ষের আলাপ করেই করতে হবে। সেইটার অংশ হিসেবে এই অনানুষ্ঠানিক আলোচনাটা হয়েছে বলে আমি মনে করি। আর এর বাইরে আমাদের যে ব্যক্তিগত প্রত্যেকের মতামত, এটাকে আমি শুধু দৃষ্টিভঙ্গিগত পার্থক্য হিসেবে দেখতে চাই। তুষার জানান, হাসনাত সার্জিসের পোস্টের পরে দলীয় ফোরামে বিষয়টি আলোচনা হয়েছে। সবাই একমত, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কারো দ্বিমত নেই। করি না যেটা আমাদের দলীয় ফোরামে আলোচনার মধ্যে কোনো বিষয়, এখনো পর্যন্ত এটা নিয়ে দলে আলোচনা হয়নি। তবে এই ঘটনা ফেসবুক পোস্টের পরে আমাদের একটা জেনারেল মিটিং ছিল, সেই জেনারেল মিটিংয়ের প্রসঙ্গটা উঠেছিল। এটা হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে যে কথাটা উঠেছে এবং প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেটার পরেই কিন্তু এই আউটরিচটা। তো আমরা এই প্রশ্নে কি অবস্থান নেব, এবং আমরা সবাই যে প্রত্যেকে ডিফেন্ড করছি, প্রত্যেকের পাশে থাকবো, এই জিনিসটি আলোচনা হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশের বাইরে যাই না কেন, যত টাকা ইনকাম করি না কেন, কিন্তু এখানে এসে যে শান্তি, ওই দূরে ঘরে থেকে যে শান্তি, এখানকার বাতাসটাতে যে শান্তি, এই শান্তি আর কোথাও নাই। এখানকার মানুষের সামর্থ্য কম থাকতে পারে, কিন্তু এই আন্তরিকতা আপনারা আর কোথাও পাবেন না। নতুন একটা বাংলাদেশ, একটা রেজিমের পতন হয়েছে, একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আপনারা আমরা একসাথে আন্দোলন করে পতন ঘটিয়েছি। এখন আমাদের এই নতুন বাংলাদেশের পিছনে ঘুরে তাকানোর আর সুযোগ নাই, সামনে এগিয়ে যেতে হবে। আপনাদের সন্তান, নাতি নাতনি কিংবা ভাইয়ের বয়সী এখানে যারা ছাত্র জনতা রয়েছে, তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই নতুন বাংলাদেশ নিয়ে এসেছে। আইএফআইসি ব্যাংকের 4,15,00,000 টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকে নির্দেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। এদিন এই মামলায় সাকিবকে গ্রেপ্তারের পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। আসামি পলাতক থাকায় বাদীপক্ষ তার সম্পদ ক্রোক করার আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত 19 জানুয়ারি তাকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেন একই আদালত।
যাত্রাবাড়ী থানায় ওবায়দুল হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এই রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এদিকে গুলশান থানায় পুত্রবধূর করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে। রামপুরা থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিককে গ্রেপ্তার দেখানো হয়েছে বাড্ডা থানার মামলা। নাম পরিবর্তন হচ্ছে না মঙ্গল শোভাযাত্রার, একই সাথে 2 দিনব্যাপী উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। সকালে আসন্ন পহেলা বৈশাখের আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বৈঠক হয়। বৈঠকে পহেলা বৈশাখ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে আলোচনা করেন অংশীজনরা। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানান, এবারের বর্ষবরণের স্লোগান নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। 2 দিনব্যাপী নববর্ষের উৎসবে পহেলা বৈশাখের সাথে থাকছে চৈত্র সংক্রান্তির আয়োজনও। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা। এবার রংপুরের ইফতারের খবরাখবর জেনে নেব। যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজারুল মান্নান। মাজার, ইফতারের দোকানগুলোতে বেচাকেনা কেমন দেখছেন? শাওন, ইফতারের সময় যত ঘনিয়ে আসে ততই কিন্তু বেচা বিক্রিটাও বাড়ে। আমরা রংপুর মহানগরীর কাচারি বাজার এলাকায় একেবারে দোকানিরা এই ইফতারের পসরা নিয়ে বসেছেন। আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, এই যে দোকানটি আছে, এই দোকানটি সহ এখানে প্রায় 10-15টি দোকান আছে। এই বেলা 3টা থেকে শুরু হয়েছে দোকানিদের বেচা বিক্রি এবং সেটি একটি ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত চলবে। এই দোকানের মধ্যে এই মুহূর্তে যেগুলো ইফতারের সব থেকে বেশি চাহিদা আমরা দেখেছি সেটি হচ্ছে যে মুরগির রেজালা, তারপর হচ্ছে মাটন চপ, ছানা পোলাও, বুট বিরিয়ানি, চিকেন আচারি, তারপর চিকেন ফ্রাই, বুন্দিয়া বুট সহ বিভিন্ন সামগ্রী এখানে বেচা বিক্রি হয়। এবং ক্রেতারা যেটা বলছেন যে এবার তারা সাধ্যের ভেতরেই এই ইফতার সামগ্রী কিনতে পাচ্ছেন এবং দোকানিরাও বেচা বিক্রি করে সন্তুষ্টির কথা জানাচ্ছেন। তারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবারের ক্রেতার সংখ্যাটাও বেড়েছে, পাশাপাশি বেচা বিক্রিও সে কারণে সঙ্গত কারণে বেড়েছে। এবং তারা যেটি বলছেন যে আর ক্রেতারা যেটি বলছেন যে এই দামটি যদি আরও একটুখানি কম হতো তাহলে হয়তো বেশি ভালো হতো তাদের জন্য। এবং তারা মানসম্মত যে ইফতার সামগ্রী, সেই ইফতার সামগ্রী তারা ক্রয় করতে চান এবং সেটি এই যে কাচারি বাজার এলাকায় আছে, সেই কাচারি বাজার এলাকাতেই সেটি আছে। এবং বিষয়টি হচ্ছে এরকম, এখানে যতগুলো দোকান আছে সব দোকানগুলোতে প্রত্যেকটি আলাদা আলাদা করে আইটেম আছে, যে আইটেম তাদের কাছে বেশি। এবং এখানে আমরা হালিম দেখেছি এবং অন্যান্য নানান সামগ্রী ইফতারের বেচা বিক্রি হচ্ছে, জিলাপি সহ অন্যান্য। এবং যতই ইফতারের সময় ঘনিয়ে আসবে ততই বেচা বিক্রিও বাড়বে বলে জানিয়েছেন এখানকার যারা বিক্রেতা আছেন তারা। শাওন, মাজার, ধন্যবাদ আপনাকে। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।